নমস্কার, আমি রমেন ঘোষ, বাংলা সাহিত্যের একজন ছাত্র। আমি সুখদেব ইনস্টিটিউট অফ এডুকেশন ও ডিএল রয় কলেজের শিক্ষকতা করেছি। আমি বর্তমানে আমার একজন খুব কাছের বন্ধু কিঞ্জল চক্রবর্তীর সঙ্গে রয়েছি। বর্তমানে কিঞ্জল চক্রবর্তীর কিছু রিসার্চমূলক গবেষণার উপরে আমরা একটু আলোচনা করব। কিঞ্জল চক্রবর্তী আমার সামনে রয়েছে। কেমন আছো কিঞ্জল? নমস্কার, ভালো আছি। আপনি ভালো আছেন? অবশ্যই ভালো আছি। এবং আজকে অনেক দিন পরে আমরা কোলাবোরেশনে বসেছি আলোচনায়, এবং সত্যি কথা বলতে বহুদিন ইচ্ছে ছিল এ ধরনের আলোচনাতে আসার, আলোচনা করার। এবং আমার সাথে রয়েছে রমেনদা ভীষণ একজন গুণী মানুষ, সাহিত্যের ক্ষেত্রে গবেষণা করে চলেছেন বিভিন্ন বিষয় নিয়ে, রবীন্দ্র সাহিত্য নিয়ে বিশেষ করে। তো আজকে আলোচনা এবং আর একটা বিষয় যেটা আমার বলবার রমেনদার প্রসঙ্গে, সেটা হচ্ছে রমেনদা কিন্তু শিক্ষাতত্ত্বে ভীষণভাবে আগ্রহী। তিনি শিক্ষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করার চেষ্টা করেন, পড়াশোনা করার তার ইচ্ছে রয়েছে। তো আজকে তার কিছু প্রশ্ন আমার শুনতে হবে এবং সেখান থেকে চেষ্টা করব যদি সেখান থেকে কিছু বলা যায়। কিঞ্জল সম্পর্কে আমরা একটু কিঞ্জলের পরিচয় দিয়ে দিই। কিঞ্জল কলেজের টপার, ফার্স্ট ক্লাস টপার। ইউনিভার্সিটিতে কিঞ্জল সেকেন্ড টপার হয়েছে। কিঞ্জল ইউনিভার্সিটিতে পড়াকালীন ফার্স্ট সেমিস্টারেই প্রথম অ্যাটেম্পটে নেট এবং সেট একই সাথে পাশ করে। বর্তমানে কিঞ্জল কল্যাণ ইউনিভার্সিটিতে নেট সেট পড়ানোর সাথে যুক্ত রয়েছে এবং বিভিন্ন কলেজে গেস্ট ফ্যাকাল্টি হিসাবে কিঞ্জল যুক্ত রয়েছে। তার বিভিন্ন লেখালেখি, তার গবেষণামূলক এর জন্য কিঞ্জল বিশেষ করে খুবই আলোচনা বিষয়ক গবেষণার জন্য কিঞ্জল আজকের সময়ের জন্য তার আলোচনাগুলো প্রাসঙ্গিক খুবই। এবং কিঞ্জল বর্তমানে যে খুবই মূল্যবান যে দুখানা বই প্রকাশিত হয়েছে, সেই দুখানা বই সম্পর্কেই আজকে আমরা কিঞ্জলের সম্পর্কে, তার বইয়ের ভবিষ্যৎ কী, তার বই সম্পর্কে ভবিষ্যতে ভাবনা চিন্তা কী, বই লেখার পেছনে কিঞ্জলের কীরকম মোটিভেশন ছিল, কেন কিঞ্জল এত বই থাকাকালীন কেন কিঞ্জলের বই আমরা ভবিষ্যৎ সময়ের জন্য আমরা পড়ব, সেই সম্পর্কে আমরা কিছুটা একটু আলোচনা করব আজকে। কিঞ্জল, তোমার প্রথমেই দুখানা বই, যে দুখানা বই তুমি বার করেছো, সত্যিই আমরা এই দুখানা বই আমি একটু দেখিয়ে দিই। লার্নিং সায়েন্স সম্পর্কে একটি বই রয়েছে, আর একটি বই রয়েছে আমাদের যে একবিংশ শতাব্দী 21 ফার্স্ট সেঞ্চুরিতে যে বই রয়েছে, সেই বই দুটো আজকের সময়ের জন্য কেন প্রাসঙ্গিক, এবং এই বইটি পড়ার পর আমরা ভবিষ্যতের যারা রিসার্চমূলক গবেষণার সঙ্গে যুক্ত রয়েছি তারা কেন উপকৃত হব, এবং সেই বিষয় কিঞ্জলের সম্পর্কে আমরা কিছু আলোচনা করব আজকে। তো কিঞ্জল, প্রথমেই বলবো যে তুমি এই যে লার্নিং সায়েন্সের বইটি বার করেছো, এর পেছনে তোমার অভিজ্ঞতা কী ছিল? তুমি কেন মনে হলো যে লার্নিং সায়েন্স বইটা আজকে আমাদের জন্য দরকার? আমরা এডুকেশনাল সাইকোলজিতে আমরা তো লার্নিং সায়েন্স পড়ি, তাহলে আলাদা করে আমরা লার্নিং সায়েন্সের কেন দরকার, এটা তোমার কেন মনে হলো? না, বিষয়টা যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এটা সকলেই জানেন আশা করি, তবু আমি আমার একটু ইনসাইটস তুলে ধরবার চেষ্টা করছি। আমি মূলত 3টি বই এখনো পর্যন্ত লিখেছি। প্রথম বইটি হচ্ছে দি অ্যাওয়েকেনিং মাইন্ড, বেদান্ত সংক্রান্ত, এবং বেদান্তকে যদি আমি ইনস্ট্রাকশনাল সাইকোলজি বা এডুকেশনাল সাইকোলজিতে জাস্টিফাই করার চেষ্টা করি, তাহলে আমার কি ভাবনা চিন্তার উদ্রেক হতে পারে সে সংক্রান্ত একটি জায়গা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম আমার প্রথম বইতে। আমার দ্বিতীয় বই হচ্ছে লার্নিং সায়েন্স সম্বন্ধীয় বই, যেখানে লার্নিংকে নিয়ে বিস্তর আলোচনা করবার আমি চেষ্টা করেছি। বিস্তর বলাটা ভুল হবে, মানে যতটুকু আমার ভাবনা চিন্তার মধ্যে, আমার সচেতনতার মধ্যে, আমার জ্ঞানের মধ্যে, খুব স্বল্প সীমিত জ্ঞানের মধ্যে যেটুকু আমি ধরানোর চেষ্টা করতে পারি সেটুকু আমি এখানে করেছি। এবং সামগ্রিকভাবে যেগুলো খুব এমার্জিং ট্রেন্ড, এবং আমার বইটির নামই হচ্ছে দি এমার্জিং ইনসেপশন অফ লার্নিং সায়েন্স, অর্থাৎ লার্নিং সম্পর্কে আমাদের যে প্রিকনসিভ নোশন, আগে থেকে আমরা যে বিষয়গুলো চিরাচরিতভাবে পড়ে আসি বা লার্নিং সম্বন্ধেই আমরা ধরে নিই যে এইটা, কিন্তু বর্তমানে যে কাজগুলো হয়ে চলছে, বিশেষ করে 1990 সালের পর, 90 সালে যে ইভেন্টগুলো ঘটেছে, মূলত বায়োলজিক্যাল রেভলিউশন, গ্লোবালাইজেশন, টেকনোলজিক্যাল রেভলিউশন অ্যান্ড এ ম্যাসিভ মুভমেন্ট ইন লাইফ লং লার্নিং। তো
এই 4টে ইভেন্ট ঘটার পরে আমাদের লার্নিংয়ের সিনারিওটা কী দাঁড়াচ্ছে সে সম্পর্কে আমার এই বইটি। এবং আরেকটি জায়গা থেকে আমার বইটি এখানে আমি লেখবার চেষ্টা করেছি, সেটা কিছুটা বলা যেতে পারে কিছুটা লিমিটেশনস থেকেও। লিমিটেশনস হচ্ছে আমাদের এক্সিস্টিং এডুকেশনাল সাইকোলজি লিমিটেশনস। আমাদের বিশেষ করে সাউথ এশিয়াতে যে ট্রেন্ডে, যে অ্যাপ্রোচে এডুকেশনাল সাইকোলজি, ইনস্ট্রাকশনাল সাইকোলজিগুলো পড়ানো হয়, আমি যদি এডুকেশনাল সাইকোলজিকেই যদি কনসিডার করি, যে ভাবনা চিন্তা নিয়ে পড়ানো হয়, সেখানে কিন্তু যথেষ্টভাবেই আমাদের লার্নিংটা আমরা ম্যানিফেস্ট করতে পারি না, বা সেটা সম্পর্কে আমাদের যতটা জানার প্রয়োজন, বিশেষ করে ইন্টারডিসিপ্লিনারি এবং ট্রান্সডিসিপ্লিনারি ওরিয়েন্টেশনের মধ্যে দিয়ে সেটা কিন্তু আমরা জানতে পারি না, বা জানার অবকাশটা থাকে না, সুযোগটা থাকে না। কারণ কারিকিউলামের যে ভাস্টনেস, কারিকিউলামের যে ব্রডনেস, কারণ এডুকেশন একটা ব্রড পার্টিকেল, তার মধ্যে আমি লার্নিংকে জাস্টিফাই করছি একটা ইন্টারডিসিপ্লিনারি ওয়েতে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। তার এম্পেরিক্যালি আমরা সেটাকে মাঝে মাঝে করতে পারি না। আমাদের কগনিটিভ যে অ্যাসপিরেশনের মাঝে মাঝে অভাব লক্ষ্য করা যায়, আমাদের নলেজ বেসে অনেক সময় সমস্যা থাকে। এছাড়া আর একটা যে জায়গা, যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমস্যা হয়ে যায়। তো সেই জায়গা থেকেই আমার মনে হয়েছে একটা প্রচেষ্টা করা দরকার, যে লার্নিংয়ের ভাবনা চিন্তাগুলোকে, বিশেষ করে যে নতুন ট্রেন্ড আফটার এআই, আফটার বায়োলজিক্যাল রেভলিউশন, আফটার গ্লোবালাইজেশন, আফটার টেকনোলজিক্যাল রেভলিউশন, লার্নিংয়ের ট্রেন্ড একটা ইন্টারডিসিপ্লিনারি ভিউয়ের মধ্যে দিয়ে কী করে ডেভেলপ হচ্ছে, সেটা এই বইয়ের মধ্যে আমি দেখাবার চেষ্টা করেছি। এবং আমাদের ভারতবর্ষে সেই অর্থে, এটা আমি খুবই বিনয়ের সাথে বলছি, যে সেই অর্থে কিন্তু আমাদের ভারতবর্ষ বা সাউথ এশিয়াতে কিন্তু বইয়ের প্রভাব কিন্তু নেই বললেই চলে। কারণ আমি যখন এটা সম্পর্কে লিটারেচার রিভিউ করছিলাম, তখন কিন্তু সেই অর্থে যে লার্নিং সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন হিসেবে তৈরি হয়েছে, তা কিন্তু এখানে কিন্তু আমি পাই খুব একটা নেই। কাজেই সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে একটা এফোর্ট দেওয়া দরকার, এবং আমি বইটি লিখেছি। এবং আমার তৃতীয় বই যেটি ট্যাক্সোনমির উপরে, ইনস্ট্রাকশনাল। আমি তার আগে একটা প্রশ্ন করতে চাই কিঞ্জল তোমাকে, সেটা জানতে চাই একটা, একদম। সেটা হচ্ছে 20th সেঞ্চুরিতে যে লার্নিং ছিল এবং 21 সেঞ্চুরিতে যে লার্নিংটা, সেটা কতটা ভাবে পরিবর্তিত হয়েছে? সেটা ভীষণভাবেই পরিবর্তন হয়েছে। তার কারণ আমরা যদি একটা শব্দের মধ্যে দিয়ে বলি, যে বেসিক্যালি আমাদের টোয়েন্টিথ সেঞ্চুরির যে লার্নিং বা 19th সেঞ্চুরির যে লার্নিং, সেই লার্নিংটা ছিল পুরোপুরি কিন্তু ট্রান্সমিশন বেসড এবং পুরোপুরি ইনস্ট্রাকশনিজম ওরিয়েন্টেড, মানে দাতা গ্রহিতা। সেখানে নলেজ রিসিভিংয়ের জায়গাটা ভীষণ ছিল। কিন্তু এখন হচ্ছে নলেজ কনস্ট্রাকশন, নলেজ ক্রিয়েশন, প্রত্যেকে নিজের জ্ঞান নিজেই তৈরি করতে পারত। তো কনস্ট্রাকশনিজম ভার্সেস ইনস্ট্রাকশনিজম। এখন কিন্তু কনস্ট্রাকশনিজমের যে ভূমিকাটা, সেই কনস্ট্রাকশনিজম থেকে কানেক্টিভিজমের দিকে যাচ্ছে, এবং সেখান থেকে এআই জেনারেটেড অগমেন্টেড সায়েন্সেস অফ লার্নিং, সেই জায়গাটা কিন্তু ম্যাসিভ চেঞ্জেস। অর্থাৎ আমাকে কিন্তু কোনো একজন শিক্ষকের উপর নির্ভর থাকতে হচ্ছে না, আমি নিজের জ্ঞান নিজেই নির্মাণ করতে পারছি। শিক্ষক আমাকে একটা ক্যাটালিস্ট হিসেবে সহায়তা করছেন, শিক্ষক আমাকে ফেসিলিটেটর হিসেবে সহায়তা করছেন, এবং তিনিও কিন্তু একজন কো কনস্ট্রাক্টর বা কো লার্নার। যেটা কিন্তু এই যে আমরা কনস্ট্রাকটিভিস্ট প্যারাডাইমের ক্ষেত্রে আমরা আলোচনা করি যে ফেসিলিটেটর শব্দটাও কিন্তু এখন সেই অর্থে ব্যবহার করা হচ্ছে না। ফেসিলিটেটরের পরিবর্তে কিন্তু আমরা বলছি কো লার্নিং ডিজাইন বা কো লার্নার, বা আমি এই বইটা আমার যে ন্যারেটিভটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কো কনস্ট্রাক্টর। কাজেই শিক্ষকের যে গুণগত মান, সেই গুণগত মানও কিন্তু বৃদ্ধি পাবে, পাশাপাশি শিক্ষার্থীও নিজের জ্ঞান নিজে ডেভেলপ করতে পারে। তো এইটা 21st সেঞ্চুরির যে লার্নিং ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু ভীষণভাবেই আমরা লক্ষ্য করতে পারি। এবং সেই মনোডিরেকশনাল এবং ট্রান্সমিশন বেসড যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের থেকে কিন্তু পুরোপুরি কনস্ট্রাকটিভ এবং একটা সেলফ রেগুলেটেড লার্নিং যেটাকে বলা হয়, সেটাকে আমি আমার বইতে ব্যাখ্যা করেছি সেলফ রেগুলেটিভ মেকানিজম। সে সেলফ রেগুলেটিভ মেকানিজমের মধ্যে কিন্তু আমরা যেমন সোশ্যাল কনস্ট্রাক্টর
দের কনস্ট্রাকটিভিস্ট প্যারাডাইমের ভূমিকা পাচ্ছি, মানে কানেকটিভিস্ট অ্যাপ্রোচ জর্জ সাইমন, স্টিফেন ডাউন্সের ভূমিকা পাচ্ছি। এবং সেইখান থেকে কিন্তু আমরা যাদের জায়গাটা ভীষণভাবে আলোচনা হয় না, যেমন বারবারা রোগভ, জিন লিভ, সিচুয়েটেড কগনিশন, এবং এই ট্রান্সমিশনটা কিন্তু একবারে হয়নি। ট্রান্সমিশনটা কিন্তু হয়েছে, আমরা যদি বিহেভিয়ারিজম থেকে ভাবি, বিহেভিয়ারিজমের সময় থেকে কগনিটিভিজম এলো, কগনিটিভিজমের পরে এলো কগনিটিভ কনটেক্সচুয়ালিস্ট থিওরি, এবং তারপরে এআই বেসড মেকানিজম, এখন হচ্ছে পোস্ট ডিজিটাল এজ, ট্রান্সহিউম্যানিজম, পোস্ট হিউম্যানিজম। পুরো ফ্রেমওয়ার্কটা কিন্তু আমি 1913 সাল থেকে, মানে আমি জেবি ওয়াটসন থেকে পুরোপুরি 2020 পোস্ট ডিজিটাল, ট্রান্সহিউম্যানিস্ট, পোস্ট হিউম্যানিস্ট এরা অবধি আমার বইতে আমি দেখিয়েছি। কাজে এই জায়গাতেই আমার মনে হয় ভীষণ ভীষণ রকম কিন্তু পার্থক্য, দ্যাট ইজ ট্রান্সমিশন অ্যান্ড ট্রান্সফরমেশন। আর একটা জিনিস কিঞ্জল তোমার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা যে লার্নিং সায়েন্সের যে বইটা পেয়েছি বর্তমানে আমরা 2026 সালে, এই বই কি 2021 সালের পরেও কি, 2100 সালের পরেও কি এই বইয়ের প্রাসঙ্গিকতা কতটা থাকবে বলে তুমি মনে করছো? প্রাসঙ্গিকতা থাকবে তো অবশ্যই, আমি বলবো প্রাসঙ্গিকতা বাড়বে। আচ্ছা, প্রাসঙ্গিকতা বাড়বে, তার কারণ আমি যে বইটি লিখেছি এই বইটি খুব ছোট্ট একটি এফোর্ট এবং খুব লিমিটেড এভিডেন্সের ভিত্তিতে আমি লিখেছি। তখন কিন্তু যেটা হবে, একেবারে নলেজের এক্সপ্লোরেশন একেবারে অপটিমাম লেভেলে থাকবে, এবং আরও নানা রকম বিষয়, ট্রান্সহিউম্যানিজম, পোস্ট হিউম্যানিজমের জায়গাটাও আরও পরিষ্কার হয়ে যাবে। অনেক জিনিস আমরা দেখতে পাবো। আমরা যেমন ন্যারো এআই এর লেভেলে রয়েছি এখন, তখন আমরা হয়তো সুপার এআই এর লেভেলে চলে যাব। আমরা ধরো পুরোপুরিভাবে ট্রান্সহিউম্যানিজম মেকানিজমটাকে ব্যবহার করতে পারবো। কাজেই আমার যেটা মনে হয়, প্রাসঙ্গিকতা আরও বাড়বে, এবং প্রাসঙ্গিকতা বাড়ার ক্ষেত্রে বইটিরও হয়তো সংস্করণও হয়তো আরও বাড়তে পারে। মানে হয়তো আরও বেটার, আরও যারা তাত্ত্বিকরা রয়েছেন তারা আরও বেটার লিখবেন, আরও ভালো করে লিখবেন, কিন্তু প্রাসঙ্গিকতা কিন্তু বিষয়গত এই জায়গাটা কিন্তু প্রাসঙ্গিকতা কিন্তু থাকবে, মানে বিষয়টার প্রাসঙ্গিকতা কিন্তু থাকবে। মানে আমরা যেটা বারবার বলছি, এবং আমার বইয়ের চ্যাপ্টারের মধ্যেও আমি খুব দ্বিতীয় চ্যাপ্টারেই যে বিষয়টি রেখেছি, দ্যাট ইজ বেসিক লিমিটেশনস, তৃতীয় চ্যাপ্টারেই যেটা রেখেছি আর কি, দ্যাট ইজ বেসিক লিমিটেশনস অফ এডুকেশনাল সাইকোলজি। যে আমাকে এই যে ডিসিপ্লিনটার এমার্জেন্সটা বুঝতে গেলে কিন্তু মানে বেসিক্যালি আমার এই এমার্জেন্সটা কিন্তু নির্ভর করছে কিন্তু এই আমাদের মূলত এই এডুকেশনাল সাইকোলজি যে বেসিক লিমিটেশনস থেকে আমি কিন্তু প্রপারলি ব্যাখ্যা করতে পারছি না। যেখানে আমি কিন্তু অপটিমাম লেভেলে সেই জায়গাটাকে ব্যাখ্যা করতে পারছি না, এডুকেশনাল সাইকোলজির মধ্যে কিন্তু একটা স্টাক হয়ে রয়েছে। আমি ম্যানিফেস্টেড ওয়েতে, ধরো যাক আমি সেখান থেকে হয়তো কিছু ধরো ডেভেলপমেন্টাল সাইকোলজি দিয়ে বা কগনিটিভ সাইকোলজি দিয়ে বা নর্মাল বায়োলজিক্যাল সাইকোলজি দিয়ে, বিহেভিয়ারিজম দিয়ে, বিহেভিয়ারাল সাইকোলজি বা বলি, বা বিহেভিওরোলজি দিয়ে, স্কিনারের কন্যার যে ভাষা, সেই জায়গা থেকে আমি এটাকে ব্যাখ্যা হয়তো করছি। কিন্তু আমি যদি অ্যানথ্রোপোলজি দিয়ে ব্যাখ্যা করতে চাই, কারণ এখন কিন্তু যেটা জেরম ব্রুনার বলে গেছেন, আমাদের 1960 সালের পরে যখন কগনিটিভ রেভলিউশনটা হলো, তখন কিন্তু ম্যাসিভ চেঞ্জটা হয়ে গেছে। এবং 1960 সালের পরে উনি বলেছিলেন যে আমাদের যে শিক্ষার আলোচনা বা তার প্রসেস অফ এডুকেশনের মধ্যেও এইটা উনি বলছেন, যে আমি ইনকর্পোরেট করেছি, মানে উনি ইনকর্পোরেট করেছেন যে আমাদের শিক্ষার ক্ষেত্রে অ্যানথ্রোপোলজিকে প্রাধান্য দিতেই হবে। তার কারণ আগেকার দিনের যে এডুকেশনাল সাইকোলজি সেটা কিন্তু চলতো কিন্তু পুরোপুরি একেবারে বায়োট্রোপের উপর, কিন্তু বর্তমানের এডুকেশনাল সাইকোলজি কিন্তু বেসড অন সোশিওট্রোপ। সোশ্যাল ফাংশনিং কে যদি আমি এখানে গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আলটিমেটলি আমি আপ টু দ্য মার্ক আমি কোনো কনক্লুশনে আসতে পারবো না। এমনিতেও কোনো কনক্লুশনে কিন্তু আমরা আসতে পারিনি, কারণ লার্নিংয়ের যে রিসার্চ এটা কিন্তু চলছে এবং চলতে চলতে কিন্তু যে আমরা কোথায় আলটিমেটলি যাবো এটা কিন্তু আমরা জানি না। কাজে সেই জায়গাতে এটা একটা কালেকটিভ একটা কিন্তু এফোর্ট, কালেকটিভ একটা নেভিগেশন। পৃথিবী যতদিন বেঁচে থাকবে লার্নিং আমাদের চলতেই থাকবে। পৃথিবী যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, এডুকেশন সিস্টেম যতদিন থাকবে, লার্নিং চলবে অবশ্যই, এটা তো বলার কিছু নেই। এটা মানুষ আদিম যুগে চাকার ব্যবহার, আগুনের ব্যবহার থেকে শুরু করে লার্নিং চলেছে আজকে পর্যন্ত। মানুষ লার্নিং এর মধ্যে দিয়ে রয়েছে, এবং লার্নিংকে তো আমরা ক্লাস 11-এ বাচ্চারা পড়ে যে লার্নিং ইজ এ লাইফ লং প্রসেস।
সেই লাইফ লং প্রসেসটাকে আমি কতটা অপটিমাইজ করতে পারছি, কতটা সুবিধাজনক করে তুলতে পারছি, এবং নানা দিক থেকে আমি ব্যাখ্যা কতটা ভালোভাবে করতে পারছি, সেই জায়গাটা কিন্তু এখানে আমার যে আলোচনার মধ্যে কিন্তু আমি আনবার চেষ্টা করেছি। এবং সত্যি কথা বলতে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভীষণ কিন্তু একটা আলোচনা হওয়া প্রয়োজন, যে আলোচনা কিন্তু মানে আমি কিন্তু বেশ কয়েক বছর ধরে কিন্তু আমি সেই আলোচনা অভাব কিন্তু লক্ষ্য করি আর কি। তো এই জায়গাটা হচ্ছে আমার বক্তব্য। এই জায়গাটা এখন সেটা রিসার্চাররা, সেটা যারা ডিগনিটারিজ রয়েছেন, যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যারা শিক্ষাব্রতী লোকজন রয়েছে, তারা এটা এখন বিচার করবেন, তারা এটা এখন বলবেন আর কি, এটাই বলা। কিঞ্জলকে অনেক ধন্যবাদ যে লার্নিং সায়েন্স সম্পর্কে তার অগ্রগতি, তার ভবিষ্যৎ কি, প্রত্যেকটা বিষয়ে কিঞ্জল খুব সুন্দরভাবে তুলে ধরলো। কিঞ্জলের পরবর্তী আরেকটি বই, সেটা হচ্ছে ট্যাক্সোনমির ওপরে, যে ট্যাক্সোনমি হচ্ছে, আমি একটু বইটা দেখানোর চেষ্টা করব, যে 21 সেঞ্চুরিতে যে ট্যাক্সোনমি কিভাবে অগ্রগতি হয়েছে আগেকার যুগ থেকে, একদম প্রথম থেকে অ্যারিস্টটল থেকে, প্লেটো থেকে কিভাবে তার অগ্রগতি হয়েছে সেই সম্পর্কে কিঞ্জল একটি সুন্দর বই ট্যাক্সোনমি। সেই ট্যাক্সোনমির উপর ভিত্তি করে যে আমাদের যে প্ল্যাটফর্মগুলো, যে কাঠামোগুলো তৈরি হয়, সেই তার উপরে কিঞ্জলকে আমি, তার ট্যাক্সোনমির উপরে কিঞ্জলেরই বই, খুব সুন্দর বই এবং খুব প্রাসঙ্গিক বই, সেই সম্পর্কে কিঞ্জল তুমি যদি একটু আলোচনা করো সবারই মধ্যে, তাহলে খুবই সবাই একটু উপকৃত হবে। ট্যাক্সোনমি সম্বন্ধীয় বইটি সত্যি কথা বলতে আমার, আমি লেখার ক্ষেত্রে আমার যে জায়গাটা হয়েছে সেটা আমি আমরা আরেকটা জিনিসও জানতে চাইবো, এই ট্যাক্সোনমির ভাবনা তোমার মাথায় কিভাবে আসলো, এবং ট্যাক্সোনমি করার পিছনে তুমি কতটা সুদূর প্রসারী ভেবেছিলে, এবং তার প্রেক্ষাপটে যে আমরা যেটা বাংলা সাহিত্যের ক্ষেত্রে বলি যে প্রদীপের তলায় যে অন্ধকার থাকে, সেই অন্ধকারকে দূর করে কিভাবে এই যে আলো প্রকাশিত হলো, সেই সম্পর্কেও যদি তুমি একটু বলো তাহলে আরও বেশি উপকৃত হবে আমরা সবাই। আলো আলো প্রকাশিত হয়েছে কিনা এখনই সেটা আমি বলতে পারবো না, তবু বলতে পারি আর কি। মানে ট্যাক্সোনমি সম্বন্ধীয় আলোচনার ক্ষেত্রে আমার ইন্সপিরেশন যদি আমি বলি, তাহলে মূলত আমি বলবো যে অ্যাকচুয়ালি ট্যাক্সোনমির বইটা আমার প্রথম অবস্থার বই। মানে আমি লার্নিং সায়েন্সের বইটা আমি যখন লিখছি, আচ্ছা, ট্যাক্সোনমির লার্নিং সায়েন্সের বইয়ের মধ্যেই ট্যাক্সোনমিকে ইনকর্পোরেট করার ইচ্ছা ছিল, কিন্তু ট্যাক্সোনমি দেখলাম অতটা সহজে আলোচনাটা করলে হবে না, ট্যাক্সোনমির একটা সেপারেট একটা বই প্রয়োজন। কাজেই তারপরেই আমার ট্যাক্সোনমির বইটাকে আলাদা করা সেখান থেকে। ট্যাক্সোনমি বলবার ক্ষেত্রে আমার এখানে, আমি ট্যাক্সোনমিতে কিন্তু প্রথমেই কিন্তু আমি যার আলোচনায় আমি উদ্বুদ্ধ হয়েছিলাম, তিনি হচ্ছেন, যার বই পড়ে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম, তিনি হচ্ছেন অধ্যাপক মর্মন মুখোপাধ্যায়। আমার একজন অত্যন্ত বরিষ্ঠ এবং আমাদের শিক্ষাতত্ত্বের বর্তমানে যে লিভিং লেজেন্ডরা রয়েছেন তাদের মধ্যে একজন। যারা শিক্ষাতত্ত্ব পড়েন তারা জানেন খুব ভালো করে। তাঁর একটা বই এডুকেশনাল টেকনোলজি ফর টিচার্স, সেটা আমি যখন গ্র্যাজুয়েশন পড়ি, গ্র্যাজুয়েশন পড়ার সময় আমার হাতে আসে, এবং সেই বইতে আমি ট্যাক্সোনমির একটা ভাস্ট আলোচনা আমি পাই। তার আগেও আমি অ্যাকচুয়ালি আমি খুব সিরিয়াসলি এডুকেশন পড়াশোনা শুরু করেছি কিন্তু ক্লাস 11 থেকে। আচ্ছা, কাজে ট্যাক্সোনমির যে বেসিক স্ট্রাকচার, মানে মানে লার্নিং ট্যাক্সোনমিস বা ট্যাক্সোনমিস অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, এই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলো সম্পর্কে আমার ধারণা কিন্তু তৈরি হয় 11-12 থেকে। আমি সেই সময় পড়তাম আলাদা আলাদা করে, টুকটাক করে। তো আমার যখন আমি সেকেন্ড সেমিস্টার, কোভিড যখন একেবারে তুঙ্গে, তখন আমি সেই বইটি আমি হাতে পাই, এবং সেই বইটিতে আমি লক্ষ্য করি যে ট্যাক্সোনমির অত্যন্ত বৃহৎ আলোচনা। এবং আমি যেটা সেই বইয়ের থেকে আমি যেটা উপলব্ধি করি, যে আমরা যদি পৃথিবীতে একটা বিষয়ের সাথে আর একটা বিষয়কে ক্যাটাগোরাইজ না করতে পারি, সেই ক্যাটাগোরাইজেশনটা আমরা যদি প্রপারলি না কার্যকরী করতে পারি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা পৃথিবীতে বেঁচেই থাকতে পারবো না। একটা বিষয় থেকে আর একটা বিষয়ে যদি আমি ক্যাটাগোরাইজেশন না করতে পারি, একটা বিষয় থেকে আরেকটা বিষয়কে যদি আমি আলাদা না করতে পারি, যেটাকে ব্রুনার তার স্টাডি অফ থিঙ্কিং বইতে বলছেন কনসেপ্ট অ্যাটেনমেন্ট। কনসেপ্ট ফর্ম আমরা করে নিলাম, কিন্তু কনসেপ্টটাকে আইডেন্টিফাই আমি করবো কি করে, একটা কনসেপ্টের সাথে একটা কনসেপ্ট আলাদা করবো কি করে, এটা থেকে ডিফারেন্সিয়াল সাইকোলজি ইত্যাদি প্রচুর আসে। এবং আমাদের অ্যাডাপ্টেশনের প্রাথমিক ক্ষেত্রটাই কিন্তু হচ্ছে ক্যাটাগরাইজেশন। এবং তারপরে যে মানুষটির কথা বলতে হয় তিনি হচ্ছেন অধ্যাপক দিব্যেন্দু ভট্টাচার্য, আমার মেন্টর যিনি।
এবং আমার গুরু হিসেবেই আমি তাকে কনসিডার করি আর কি। তিনিও ট্যাক্সোনমি, তারও একটি ট্যাক্সোনমি অফ টিচার এডুকেশন আমি পড়েছিলাম, এবং তার ট্যাক্সোনমিতেও কিন্তু, বা তার যে ট্যাক্সোনমি সম্বন্ধীয় যে আলোচনা, নলেজ বেস, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কম্পিটেন্স, এই তিনটে যে বিষয়, এই তিনটে টিচার এডুকেশনের ক্ষেত্রে, এবং তারপরে তার কাছে যখন আমি তার সান্নিধ্যে যে তার সাথে আলোচনা করি, তখন কিন্তু আরও আমার কাছে চিত্রটা ভীষণভাবে পরিষ্কার হয়ে যায় এবং আরও প্রপারলি আমি বুঝতে পারি। এবং তিনি সত্যি কথা বলতে এই বিষয়টা আমি আরও বুঝতে পারি যে এই কোয়ালিটেটিভ রিসার্চের কোডিংয়ের থ্রু দিয়ে, আচ্ছা, যেখানে কোডিং অ্যান্ড মানে কোডিং যেটা কনসেপচুয়ালাইজিং অর লেভেলিং, কনসেপচুয়াল লেভেলিং অ্যান্ড ক্যাটাগরাইজেশন। রবীন্দ্রনাথের 6টা গান ভাগ হয়েছে 6টা পর্যায়ে, এটাও কিন্তু একটা লেভেল, এটাও কিন্তু একটা লেভেলের সাথে আর একটা লেভেল। এবং সত্যি কথা বলতে যেটা হচ্ছে যে একটা লেভেল যদি আমি মানে হায়ারার্কিতেও যদি না সারে, কিন্তু ক্যাটাগরাইজ আমাকে করতে হচ্ছে। এবং এই এত ক্যাটাগরাইজেশনের মধ্যে আমরা যদি আমাদের মনোজগতের ক্যাটাগরাইজেশনটাকে করি, বা শিক্ষা জগতের ক্যাটাগরাইজেশন যাই বলি, তিনটে জিনিস কিন্তু একেবারেই প্রপার থাকছে। সেটা হচ্ছে আমাদের কগনিশন, আমাদের ইমোশন এবং আমাদের স্কিলস, যেটা আমি আমার বইয়ের এখানে আমার দ্বিতীয় ক্ষেত্রেই আমি দিয়েছি। মানে অন্ততপক্ষে আমার যেটা 3 নম্বর চ্যাপ্টার, যেটা সেই 3 নম্বর চ্যাপ্টারেই আমি এখানে প্লেটোর যে ভূমিকা, সেই প্লেটোর ভূমিকাকে কিন্তু আমি এখানে প্রাধান্য দিয়েছি আর কি। এবং প্লেটোর ভূমিকার ক্ষেত্রে প্লেটোর যে রিপাবলিক, সেই রিপাবলিকের মধ্যেও কিন্তু এই 3টে ডাইমেনশন তিনি উল্লেখ করেছিলেন, দ্যাট ইজ লজিস্টিকন, দ্যাট ইজ থাইমোডেইস আর এপিথাইমেটিকন। লজিস্টিকন মিনস হচ্ছে রিজন, দ্যাট ইজ ডিলস উইথ কগনিটিভ অ্যাসপেক্ট। The Thymodeis deals with the spirit or the emotional aspect, and Epithymeticon deals with the appetitive aspect or the biological needs, যেটাকে আমরা বায়োলজিক্যাল ম্যানিপুলেশনও বলতে পারি, মানে স্কিলস। আচ্ছা, আমি আরেকটা, সুতরাং আমি একটু বলে নিই এখানে। সুতরাং এই যে 3টে ডাইমেনশনে আমরা আলোচনা করছি, 3টে ডাইমেনশন, আপনি যদি সাইকোলজির ওই 3টে স্তম্ভের কথা চিন্তা করেন, 3টে স্তম্ভের মধ্যে কিন্তু এটা রয়েছে। আমরা যাই আলোচনা করি, আমরা সাইকোলজি যদি সব কনস্ট্যান্ট রেখে দিই, একটা জিনিসে আমাদের কমন থাকবে, এই 3টে জিনিস। এই 3টে জিনিসের কম্পোজিশন, এই 3টে জিনিসের পারমুটেশন, কম্বিনেশন, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, সমস্তটা করেই কিন্তু আমাদের সাইকোলজি ভাবনা চিন্তা আমরা আলোচনা করি। এবং আমি অন্ততপক্ষে এটিও মর্মরবাবু মুখোপাধ্যায়ের, মর্মর স্যারের বই থেকেই আমি এটা ইন্সপায়ার্ড হয়েছি, যে আমরা শুধুমাত্র ব্লুমস ট্যাক্সোনমি নিয়ে কাজ করি, আমরা ব্লুমকে ক্রিটিসাইজ করতে পারি না। আমরা শুধু ব্লুমকেই স্ট্যান্ডার্ড বলে মনে করি, কিন্তু ব্লুমকে আমরা ক্রিটিসাইজ করতে পারি না। ব্লুমের ওই ক্রিটিসিজম থেকেই যে আরও অনেক কাজ উঠে এসছে, সেই কাজগুলোকে কিন্তু আমরা দেখি না। স্ট্রাকচার অফ অবজার্ভ লার্নিং আউটকাম, মার্জানোস ট্যাক্সোনমি, তারপরে হচ্ছে সোলো ট্যাক্সোনমি তো বললাম, মার্জানোস ট্যাক্সোনমি, LLM ড্রাইভেন ট্যাক্সোনমি ইত্যাদি সমস্ত কিছু, যা 6 phases অফ আন্ডারস্ট্যান্ডিং, সমস্ত কিন্তু এই ক্রিটিক থেকে, ডেভিড মেরিল, কম্পোনেন্ট ডিসপ্লে থিওরি, ফ্যাক্ট, কনসেপ্ট, প্রসিজার, প্রিন্সিপাল ইত্যাদি, এই বিষয়গুলো সমস্ত কিন্তু মানে ট্যাক্সোনমির আলোচনাতেই কিন্তু। তাহলে আমরা বুঝতে পারছি যে মানে আমরা ব্লুমস ট্যাক্সোনমি থেকে 21 সিরিজে অনেকটা বেরোতে পেরেছি এবং নতুনভাবে আমরা ভাবনা চিন্তার দিকে অগ্রসর হয়েছি। একদম তাই তো? একদমই। এবং এইখানটায় তুমি আলোচনাও করেছো এই বইটিতে, তাই তো? এই বইটিতে অন্ততপক্ষে আমি 18টি ট্যাক্সোনমির আলোচনা করেছি। 18টি ট্যাক্সোনমি প্রায়। এবং তার মধ্যে কগনিটিভ অ্যান্ড নন কগনিটিভ যে ডিভিশন, সেটাও কিন্তু ভীষণভাবে আমরা লক্ষ্য করেছি, যে কোন জায়গায় কগনিটিভ ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন এক হচ্ছে, কোন জায়গায় আলাদা হচ্ছে। এই সমস্ত ডিসকাশনসগুলো কিন্তু এখানে আমরা করছি, মানে করেছি আর কি। কাজেই যখন পাঠকরা এই বিষয়টা পড়বেন, এই পুরো ছবিটা কিন্তু ইনিশিয়াল চ্যাপ্টার্সগুলোতে যে ক্যাটাগরাইজেশনের গুরুত্ব, হায়ারার্কিতে সাজানোর গুরুত্ব, বিশেষ করে আমি লাস্টে গিয়েও
যেটা এই যে ক্যাটাগরাইজেশনের যে ডিফিকাল্টি লেভেল ওয়াইজ আমি করে সাজাচ্ছি, সেটা পিয়াজের একটা একটা খুব নন কনভেনশনাল একটা থিওরিতে আমরা পাই, দ্যাট ইজ অ্যাক্সিওমাইজেশন, ফর্মালাইজেশন। সেখানে কিন্তু এই যে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন, সাবসামশন, মিনিংফুল লার্নিংয়ের যে লেভেল আপ করা, লেভেল ডাউন করা, এটা কিন্তু ওই থিওরির মধ্যে আমরা কিন্তু সেটাও আমার এই বইতে রয়েছে। কাজেই এইটা হচ্ছে একটা প্রয়াস একটা করবার চেষ্টা করেছি। খুবই ভালো। তো বলবো আমাদের যারা দেখছেন ভিডিওটাই, এই বই দুটি অবশ্যই একবার পড়ে দেখবেন। আমাদের একবিংশ শতাব্দীতে তো খুবই উপকৃত, এবং আমরা আশা করবো যে ভবিষ্যতেও এই বইয়ের গুরুত্ব অনেক বৃদ্ধি পাবে। তো কিঞ্জলকে অনেক অনেক মানে শুভেচ্ছা তার বইয়ের ভবিষ্যতের জন্য, এবং কিঞ্জলকে অনেক শুভেচ্ছা যে আমাদের এত সুন্দর দুখানা বই, আমাদের এডুকেশনাল সাইকোলজির উপরে এত দুইখানা বই আমাদের উপহার দেওয়ার জন্য। এবং কিঞ্জলকে বলবো যে কিঞ্জল, তুমিও ভবিষ্যতের জন্য আরও এক ধাপ আরও অগ্রগতির দিকে এগিয়ে চলো, এবং আমাদের এডুকেশনের উপর অনেক সমৃদ্ধ করো তোমার জ্ঞান, প্রজ্ঞা এবং এডুকেশনাল চেষ্টা থাকবে অবশ্যই। এবং যতটা আমার সামর্থ্যের মধ্যে আসছে, যতটা আমার সামর্থ্যের মধ্যে এসছে, অ্যাকচুয়ালি আমি হয়তো আমার এবিলিটি অতটা নয় যে আমি এত কিছু একসাথে করে দিতে পারবো, তবু একটা মানে হাইলাইটের একটা প্রয়োজন আছে। সেই হাইলাইটটা আমি করবার চেষ্টা করেছি এই বই দুটির মধ্যে। এবং সত্যি কথা বলতে প্রচুর মানুষের সাপোর্ট আমি পেয়েছি, প্রচুর মানুষের সাপোর্ট আমি পেয়েছি। ইনিশিয়াল সাপোর্ট আমি যার পেয়েছি যে তিনি হচ্ছেন আমার মা, যিনি সাপোর্ট না করলে হয়তো আমি কোনো বইগুলোই লিখতে পারতাম না। একটু কৃতজ্ঞতা স্বীকার করে নেওয়া প্রয়োজন এগুলো, না হলে অ্যাকচুয়ালি কৃতজ্ঞতা ওইভাবে তো আমি ভার্বালি স্বীকার করে, ওইটা তো কৃতজ্ঞতা ওইভাবে তো আমি বলতে পারবো না, তাদের কৃতজ্ঞতা এইভাবে স্বীকার করা যায় না। কিন্তু কিছু মানুষ থাকে না বললেই নয়, না বললেই নয়। এবং অসংখ্য মানুষের অবদান রয়েছে, অসংখ্য মানুষের। আমি সত্যি কথা বলতে আমার প্রথম বইটি আমি যখন লিখি অ্যাওয়েকেনিং মাইন্ড, আমি একটু এই জায়গাটা একটু বলা প্রয়োজন। আমি যখন অ্যাওয়েকেনিং মাইন্ড লিখি, অ্যাওয়েকেনিং মাইন্ডের লেখবার সময় আমার মা কিন্তু খুব সিভিয়ারলি কিন্তু একটু অসুস্থ হয়ে পড়ে, এবং একটা সময় তার শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় যে আমাকে বইটা লেখা স্থগিত করে দিতে হয়। এবং জীবনের প্রথম বই আমার, সেটি আমাকে স্থগিত করে দিতে হয়। কিন্তু মা কিন্তু আমাকে ওই অসুস্থতার মধ্যেও বলেন যে বইটা কিন্তু স্থগিত না করতে, বইটাকে কার্যকরী করতে, বইটা লিখতে। এবং তারপরে যেটা হয়েছে যে ভীষণভাবে পাবলিশারের সাথে একটা সেই সময় ঝামেলা হলো, এবং সেই বই আবার বন্ধ হয়ে গেল। তারপরে আবার রীতা পাবলিকেশনের সাথে আমার 3টি বই, রীতা পাবলিকেশন, আপনারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে এইটা সংগ্রহ করতে পারেন। এবং এছাড়াও নানা রকমের যে বুক স্টোরসগুলো রয়েছে কলকাতা থেকে শুরু করে, আপনারা সেখানেও পাবেন। কল্যাণীর বুকস, হ্যাঁ, ফ্লিপকার্ট, অ্যামাজনেও পাবেন, সব জায়গাতেই আপনারা পাবেন। আমি বললাম রীতা পাবলিকেশনের নিজস্ব ওয়েবসাইটেও কিন্তু এটা অ্যাভেলেবেল করে দেওয়ার কথা। অনেকেই এখনও পর্যন্ত তারা হয়তো করে উঠতে পারেননি, যেহেতু এখন অনেকগুলো ইভেন্টে যেহেতু আমাদের হলো নির্বাচন সহ ইত্যাদি, তারা করে উঠতে পারেননি, কিন্তু তারা অতি সত্বর তারা করে দেবেন সেটা। কাজেই সেখান থেকে আপনারা পড়তে পারেন। এবং আর একটা আমি যেটা বলবো যে আমার অ্যাওয়েকেনিং মাইন্ড তো বললাম, এবং মায়ের একটা সাংঘাতিক রকমের অবদান রয়েছে 3টি বই লেখার ক্ষেত্রেও, এবং আমার বাবার অবদান অনস্বীকার্য, এবং আমার শিক্ষক শিক্ষিকাদের অবদান, সে যে মানুষটি বসে আছেন তার অবদানও কিন্তু কম নয়। তিনিও আমার অত্যন্ত একজন পারিবারিক বন্ধু তো বটেই, আমার একদম বড় ভাই, এল্ডার ব্রাদারের মতো একদম। এবং তিনি আমার এই কাজের সমস্ত কিছুতেই থাকেন, আমার সাথেই সবসময় থাকেন। তো তিনিও একজন। এবং যাদের কথা আমি না বললেই নয়, একজন হচ্ছেন আমার যিনি মেন্টার, অধ্যাপক দিব্যেন্দু ভট্টাচার্য। এক সময় অনেক বাধা বিপত্তি আমার এই বইটা লেখার ক্ষেত্রে হয়েছিল, তো তিনি সবসময় কিন্তু ইন্সপায়ার করে গেছেন এই বইটি লেখার ক্ষেত্রে। একটা সময় আমি পুরো গিভ আপ করে দিয়েছিলাম যে হয়তো আর লিখবই না, অন্তত এই লার্নিং সায়েন্স বইটা লেখার ক্ষেত্রে তিনি কিন্তু বারবার ইন্সপায়ার করে গেছেন। তিনি বারবার আমাকে প্রশ্রয় দিয়ে গেছেন, এবং বইটির ফরওয়ার্ডও তিনি লিখে দিয়েছেন। এতটাই আমি কৃতজ্ঞ তার কাছে।
এবং সত্যি কথা বলতে তার যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা কিন্তু আমাকে সত্যি ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে। আমি অনুসরণ করি তাকে, অনুকরণ করা তো সম্ভব নয়, আমি অনুসরণ করি। এবং সত্যি কথা বলতে তিনি আমাকে যদি এতটা গাইড না করতেন, তিনি যদি আমাকে এতটা এক্সপ্লোর করার সুযোগ না দিতেন বিশ্ববিদ্যালয় স্তর থেকে, আমি তো তাকে শিক্ষক হিসেবে পেয়েছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের সময়, তিনি যদি আমাকে এতটা এক্সপ্লোর করার যে কনটেক্সটটা তৈরি না করে দিতেন, তাহলে হয়তো আমি এতটা করতে পারতাম না। কিছুই হয়তো করতে পারিনি, কিন্তু যতটুকু আমি এক ঘটি বা না, এক কাপ জল তোলার অনেকটাই চেষ্টা করি, হ্যাঁ। সেটা হয়তো পারতাম না। তো সেটা তিনি করে দিয়েছেন। এবং আমার পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে, আমার নিজস্ব গবেষণার ক্ষেত্রে, আমার নিজস্ব পড়ার ক্ষেত্রে, আমার পড়ানোর ক্ষেত্রে সবসময় উনি আমাকে সাপোর্ট করেন। তো তার একটা অবদান অসাধারণ, বিশেষ করে ট্যাক্সোনমি বইটা লেখার ক্ষেত্রেও তার যে ট্যাক্সোনমি সম্বন্ধীয় যে যে ভাবনা চিন্তা এবং ফিলসফির সাথে যে অ্যালাইন করার বিষয়টা, আমি প্লেটোর ভাবনাটা যে নেব, প্লেটোর ভাবনাটা কিন্তু উনি আমার মাথায় প্রথম দিয়ে দিয়েছিলেন যে প্লেটোকে রিপাবলিকের জায়গাটা তুমি পড়ো। তো আমি রিপাবলিক, আমার এখানেই কালেকশনের মধ্যেই রিপাবলিকটা রয়েছে, এই রিপাবলিকের আমি পড়া শুরু করি আর কি। এবং এই রিপাবলিক পড়া শুরু করি, রিপাবলিকের থেকে আমি ওই জায়গাটা, আমি ওখান থেকে কনসেপ্টটা ডেভেলপ করা শুরু করি, এবং সেখান থেকে মানে ওই একদম ওই যে তিনটে ডাইমেনশনকে তুলে ধরা আর কি। তো এইটা একটা বলবো। আর আমি বলবো আমার যিনি সুপারভাইজ করেছেন বইটি, অভিজিৎ দা আমার কো রিসার্চার, তিনি বইটি সুপারভাইজ করেছেন বইটির ক্ষেত্রে। এবং গীতা পাবলিকেশনের যে কর্তৃপক্ষ, তারাও বইটিতে ভীষণভাবে তারা সহায়তা করেছেন। প্রদ্যুৎ বাবু, আমি পদবিটা মনে করতে পারছি না, প্রদ্যুৎ বাবু খুব ভালোভাবে সহায়তা করেছেন। এবং মর্মর স্যারের কথা তো না বললেই নয়। মর্মর স্যার পরোক্ষভাবে ওই অসুস্থ শরীর নিয়ে আমাকে কিন্তু মানে অত্যন্ত কিন্তু গাইড করেছেন, যেটা না করলে হয়তো আমি পারতাম না। এবং আমাকে পড়ার যে অভ্যেস করা, বিভিন্ন ডাইমেনশনে পড়াশুনো করার যে স্কোপটা তার বই থেকেই আমি প্রথম পাই। মানে আমি যে নিজে বই লিখবো, সত্যি কথা বলতে আমি ওই মানে তার বইটি থেকেই কিন্তু আমি ইন্সপায়ার্ড হই ফার্স্ট। ওই রকম ধরনের একটা বই লেখা যায়, ওই রকম স্তরের একটা বই লেখা যায়। তো ওনার প্রচুর বই রয়েছে, সেট থেকে তো প্রচুর বই রয়েছে, প্রচুর ওনার কাজের কাছে কিছু উনি একজন অভিভাবক আমাদের এর। তো ওই রকমও যে একটা বই লেখা যায়, সেটা কিন্তু আমার নিজের কাজের ক্ষেত্রে আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে যে ওই স্তরের একটা বই লেখা যায়। সেই বইয়ের কাছে এই বই কিছুই নয়, কিন্তু মানে সেই স্তরেও যে লেখা যায়, সেটা কিন্তু ভীষণভাবে ইন্সপায়ার করেছে। এছাড়াও বিভিন্ন মানুষ রয়েছে, আমার বন্ধু বান্ধবরা রয়েছে, যে বিশেষ করে কভার ডিজাইন করেছে আমার বন্ধু যোগেশ, ও ভীষণভাবে আমাকে সহায়তা করেছে। ও কভার ডিজাইন করে দেয় আমার প্রত্যেকটা বইয়ে। এবং আমার যে সমস্ত আমার পিয়ার গ্রুপ রয়েছে, শামীম বিশ্বাস, প্রসেনজিৎ দাস, তারা রয়েছেন প্রত্যেকে। আমি যখন মুশরে পড়ি, এই ব্যক্তিটি রমেন ঘোষ, আমি যখন মুশরে পড়ি আর কি, তখন সত্যি কথা এরা কিন্তু আমাকে ভীষণভাবে সাপোর্ট করেন। এবং যখন ম্রিয়মান হয়ে পড়ি, তখন এরা এসে ভীষণভাবে সাপোর্ট করে। এবং সত্যি কথা বলতে কিন্তু আমায় আমার সমস্ত ক্ষেত্রে কিন্তু এরা যুক্ত রয়েছে আর কি। কাজেই এই সামগ্রিক এই দোলাচলের মধ্যেও, সামগ্রিক এই অবস্থার মধ্যেও কিন্তু আমি এই কাজগুলো করতে পেরেছি। যতটা পেরেছি আমি বলবো না, কাজগুলো করে উঠেছি আর কি। পেরেছি কি পারিনি সেটা হয়তো পরে হবে। তবুও একটা লিগ্যাসি প্রতিষ্ঠা করবার চেষ্টা করা আর কি, এই বলবো। আর আমরা শুনলাম কিঞ্জলের মুখে তার কাজের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের দিকে এগোনোর যে লক্ষ্য, তার বিষয় নিয়ে, সমস্ত কাজকর্ম নিয়ে। এবং আমরা আশাও রাখবো এটা কিঞ্জলের প্রতি, যে ভবিষ্যতেও কিঞ্জল যে সমস্ত বই তার রিসার্চের দ্বারা বার করছে, এবং ভবিষ্যতে আরও সুন্দর, আরও প্রাসঙ্গিকভাবে কিঞ্জল তার প্রতিভার দ্বারা আমাদের কিছু দিয়ে যাবে। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন সবাই।